অমিতা অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল। তার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সে পছন্দ করে বসে এক মধ্যবিত্ত ঘরের ছেলে অভিকে, আর তাকেই সে বিয়ে করবে বলে ঠিক করে। অভি তার মা রত্নাদেবী এবং 4 বোন শিলা, রিয়া, শ্রিয়া এবং জুনির সঙ্গে বাস করে। প্রথমে অমিতার পরিবার মেয়ের এমন 4 ননদের শ্বশুরবাড়িতে বিয়ের সিদ্ধান্ত, কিন্তু অমিতা খুবই জোর করায় তার বাবা অভির সঙ্গে মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে। তুই যে অভিকে বিয়ে করবি বলে লাফাচ্ছিস, ওকে কিন্তু আমার মোটেই পছন্দ নয়। কেননা আমি ওর বাড়ি গিয়ে দেখেছি, ওদের ঘরে এসি নেই আর একটা ফ্রিজ আছে, তাও নাকি খারাপ হয়ে পড়ে আছে। তুই এই গরমে কিভাবে সংসার করবি বলতো? তুমি আছো কি করতে বাপি? আমার বিয়ের সময় তুমি আমাকে গহনা গাটি, খাট, আলমারি সবই দিচ্ছ, তার সাথে না হয় একটা এসি আর একটা ফ্রিজও দেবে। হ্যাঁ, আমার টাকা আছে, তাই বলে মগের মূল্য পেয়েছিস নাকি? আর আমারও তো এখন কোনো উপায় নেই। ঠিক আছে, তাই হবে। কিছুদিনের মধ্যেই অমিতার সঙ্গে অভির খুবই ধুমধাম করে বিয়ে হয়। সে যখন বরযাত্রীর বাসে করে তার স্বামী এবং 4 ননদের সঙ্গে শ্বশুরবাড়িতে যায়, তখন তার গরমে খুবই কষ্ট হয়। উফ, কি গরম! তুমি এই গরমে একটা এসি বাস বুক করতে পারলে না অভি? আমার তো ঘামে সব মেকআপ গলে গলে পড়ছে। কি জ্বালাতন! এত গরম সহ্য করতে পারছি না আমি, সত্যি। বৌদি, আর একটু কষ্ট করো, কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব। তারপর তুমি এসিতে আরাম করতে পারবে। তোমার ভাগ্য কি ভালো বৌদি, শ্বশুর বাড়িতে পা রাখা মাত্রই তোমার বাবা তোমার শ্বশুর বাড়িতে এসি পাঠিয়ে দিয়েছে, তাই গরমে তোমাকে কষ্ট পেতে হবে না। হ্যাঁ বৌদি, আমার বাবাও যদি এত বড়লোক হতো তাহলে খুব ভালো হতো। তাহলে আমাদের 4 বোনের ঘরেও এসি থাকতো, আমরা আরাম করে ঘুমাতাম। এই গরমের মধ্যে আমাদের 4 জনকে খুব কষ্ট পেতে হয়। নতুন বউ অমিতা এসব কথা শুনে মনে মনে আনন্দ পায়, আর তার বাবা খুবই ধনী হওয়ায় সেটা নিয়ে মনে মনে গর্ব করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই অমিতা তার শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়। রত্নাদেবী নিজের নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে, আর কিছুক্ষণের মধ্যে সে এসি, ফ্রিজ, টিভি দিয়ে নিজের এবং অভির ঘরটা সাজিয়ে তোলে। অন্যদিকে অমিতার 4 ননদ এবং শাশুড়ি মায়ের ঘরে গরমের মধ্যে পাখা ধীরে ধীরে ঘুরতে থাকে। এই দেখে অভির খুবই কষ্ট হয়। নতুন বউ নিজের ঘরে এসিতে শুয়ে আরাম করছে এমন সময় বলছিলাম, আজকে দুপুরে তো খুব গরম পড়েছে, তাই আমি আমার 4 বোনকে এই ঘরে ডেকে নেবো ভাবছিলাম। কেননা ওরা বাইরে গরমে খুব কষ্ট পাচ্ছে, আর তাছাড়া একটা ঘরে যখন এসি চলছেই, তাহলে ওরা আর আমার মা একটু এই ঘরে এসে আরাম করুক না। অসুবিধা কোথায়? না না, পাগল নাকি? আমার ঘরে ঢুকে তোমার মা আর বোনেদেরকে এসিতে আরাম করতে হবে না, কারণ এক ঘরে এত বেশি লোকজন আমার পছন্দ নয়। আর তোমার যখন এতই কষ্ট হচ্ছে, তুমি তোমার 4 বোনের ঘরে এসি লাগিয়ে দাও। এই কথা শুনে অভির খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন গরমের তীব্রতা বেশি হলে অমিতা সারাদিন এসিতে থাকে। আমি আর আজকে গরম সহ্য করতে পারছি না রে বোন, আমার গায়ে এই গরমে খুব ঘামাচি হচ্ছে। কেন যে এত গরম পড়ছে কি জানি। হ্যাঁ রে দিদি, আমরাও পারছি না। আর দেখ, বৌদি কি সুন্দর ঠান্ডায় থাকে, কিন্তু ওর 4 ননদ যে গরমে কষ্ট পাচ্ছে সেটা তো বৌদির চোখেও পড়ে না। আমাদের তো একটু এসি ঘরে ডাকতে পারে বল? ডাকার কি আছে রে? ওই ঘরটা যেমন আমাদের বৌদির, ঠিক তেমন আমাদের দাদারও। তাই চল, আজকে রাত্রিবেলা আমরা ওই এসি ঘরে গিয়ে ঘুমাবো। কারণ আমাদের ঘরে যদি একটা এসি থাকতো, তাহলে আমাদেরকে তো আর বৌদির ঘরে শুতে হতো না। কিন্তু এখন তো বৌদির ঘরে ঘুমানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। গরমে তো আমরা মরে যাবো। অন্যদিকে রাত্রিবেলা ঘুমানোর আগে অমিতা ছাদে চলে যায় হাওয়া খেতে। সেই সুযোগে অমিতার 4 ননদ তার ঘরে গিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ে। অমিতা যখন নিজের ঘরে আসে, তখন সে দেখে যে তার ঘর আগে থেকেই ঠান্ডা হয়ে আছে, আর 4 ননদ তার ঘরে ঢুকে আরাম করে এসি চালিয়ে ঘুমাচ্ছে। এই দেখে অমিতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। ওই দেখো, এদের কত সাহস! আমার ঘরে ঢুকে এসিতে শুয়ে ঘুমাচ্ছে, আর আমাকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি। এই, ঘুম থেকে ওঠো বলছি তোমরা। কি হলো? শিলা, রিয়া, ওঠো। বৌদির গলার আওয়াজ পেয়ে তার 4 ননদ ধরপড় করে ঘুম থেকে উঠে পড়ে। তার ননদদেরকে অপমান করতে শুরু করে। তোমরা কি নির্লজ্জ! আমার ঘরে ঢুকে আমার এসিতে শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছ, আর আমার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন মনে করনি? এরকম আমি ঘরে নেই, চোরের মতো ঘরে ঢুকে এসেছো। বৌদি প্লিজ, আমাদেরকে চোর বলো না তুমি। নিজের বাড়িতে আমার দাদার ঘরে ঢুকে আমরা 4 জন এসিতে ঘুমিয়েছি, একে চুরি করা বলে না। আর সব সময় তোমার জন্য আমরা 4 জন যে বাড়ির কাজ করি, আর তুমি নতুন বউ হয়েও তো কোনো কাজ করো না, রান্না বান্না করো না। তোমার হয়ে তো আমরা সব কাজ করে দিই বলো, তার বেলা।
এসব কথা শুনে অমিতা সহ্য করতে পারে না, তাই সে তখনই তার ননদদেরকে এসি ঘর থেকে বাইরে বের করে দেয়। বৌদির কাছ থেকে এরকম অপমানিত হওয়ার পর চার ননদ সেদিনই সিদ্ধান্ত নেয় এই গরমের মধ্যে তারা নিজেদের ঘরে এসি কিনেই ছাড়বে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা অমিতার চার ননদ যখন বাইরে বেরোবে সেই সময়, কি ব্যাপার, সকলে উঠেই এই গরমে চার শ্রীদেবী কোথায় চললে? বাড়ির রান্না কে করবে? আমি কিন্তু তোমাদের রাবণের গোষ্ঠীর জন্য রান্না করতে পারবো না। বৌদি, আমরা এসি কিনতে যাচ্ছি, তাই তুমি তোমার রান্না আর দাদার খাওয়ার ব্যবস্থা করে নিও। আমরা চারজন বাইরে থেকে খেয়ে আসবো, আর মায়ের খাবারও নিয়ে আসবো। নিজের ননদের মুখে এসি কিনতে যাওয়ার কথা শুনে অমিতা হিংসায় জ্বলে ওঠে। সে মোটেই বিষয়টা পছন্দ করতে পারে না। এসি কিনবে মানে? তোমরা চারজন তো 1 টাকাও ইনকাম করো না, এসি কিনবে কি করে তোমরা? তোমরা মনে হয় জানো না এসির দাম এখন 60,000 টাকা। আর যদি ধার দেনা করে কিনেও ফেলো তোমরা, তাহলে ইলেকট্রিক বিল কে দেবে? এসি তো আর জলে চলবে না, তাই না? আমরা 4 বোন নিজেদের জমানো টাকা দিয়ে এসি কিনবো। আর এখন সোনিকের এসির দোকানে 15% ছাড় দিচ্ছে, অফার চলছে। আমরা তাই ওই দোকান থেকে এসি কিনতে যাচ্ছি। এই বলে চার ননদ এসি কিনতে চলে যায়। কিন্তু সেই দোকানের মালিক কিছুতেই চার বোনকে এসি বিক্রি করতে চায় না। আমার কিছু করার নেই, আমি আপনাদের এসি বিক্রি করতে পারবো না, কেননা আপনাদের মাসিক রোজগারের তো কোনো ভরসা নেই। আপনাদের ফাইল আমি ঘেটে দেখেছি। দেখুন দাদা, আমরা ইএমআই তে এসিটা কিনতে চাই। আমাদের কাছে এখন 15,000 টাকা আছে, বাকি টাকাগুলো আমরা মাসে মাসে দেব। এই গরমে আমরা চারজন এসি না কিনতে পারলে মারা যাবো। এখান থেকে গিয়ে অন্য দোকানে দেখুন, দেখুন হয়তো আপনাদের কেউ এসি দিতেও পারে। পকেটে রোজগার নেই, এসি কিনতে এসেছে। এই বলে সুশান্ত চার বোনকে দোকান থেকে বের করে দেয়। আসলে সেই দোকানের মালিক ছিল অমিতারই কলেজের বন্ধু। অমিতা যখন জানতে পারে যে তার চার ননদ সোনিক দোকান থেকে এসি কিনতে যাবে, তখনই অমিতা সুশান্তকে ফোন করে। শোন সুশান্ত, কিছুক্ষণের মধ্যে আমার চার ননদ এসি কিনতে যাবে, তোর দোকানেই যাবে। তাই তুই ওদেরকে একেবারে এসি বিক্রি করবি না, ঠিক আছে? তুই ওদের ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিবি। আরে তুই চিন্তা করিস না, তোর বাবা আমার এই দোকান খুলতে অনেক সাহায্য করেছিল। আর তুই এখন আমায় একটা কথা বললি আর আমি সেটা রাখবো না, এটা হয়? সেই জন্য সুশান্ত অমিতার চার ননদকে এসি বিক্রি করে না। তাই অমিতার চার ননদ গরমের মধ্যে মুখ শুকিয়ে বাড়িতে ফিরে আসে। আর তখন অমিতা তার চার ননদকে কথা শোনাতে শুরু করে। কি হলো, তোমাদের চারজনের নতুন এসি কোথায়? এই যে বললে এসি কিনবে, হয়ে গেল? আমি ভালো করেই জানতাম তোমাদের এসি কেনার মতো ক্ষমতা নেই। কত বড় বড় কথা, জমানো টাকা দিয়ে এসি কিনবে। বৌদি, আগে আমরা যদি জানতাম একটা এসির জন্য তুমি আমাদেরকে এমন কথা শোনাবে, তাহলে দাদাকে তোমার বাবার কাছ থেকে এসি নিতেই বারণ করে দিতাম। তুমিও যদি আমাদের মতো গরমে থাকতে, তাহলে আমাদের কষ্টটা বুঝতে পারতে। চুপ করো আর যাও রান্না বান্না করো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা শর্তে আমার এসি ঘরে থাকতে দিতে পারি, কিন্তু তোমাদের চারজনকে আমাকে প্রত্যেকদিন 2,000 টাকা করে ভাড়া দিতে হবে। এভাবে অমিতা তার চার ননদকে কথা শোনাতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন, অনেক হয়েছে, আমি এইবার আমার 4 বোন আর মায়ের জন্য নতুন এসি কিনে দেবই, কেননা আমি তোমার সঙ্গে ঠান্ডা ঘরে আরাম করব আর ওরা কষ্ট পাবে এমন শিক্ষা আমি পাইনি, বুঝেছো? হ্যাঁ, তুমি ওদেরকে এসি কিনে দিলে আমি এই ঘর থেকে এসি খুলে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। তখন তোমাকে আর আমার সঙ্গে সংসার করতে হবে না, কারণ এখন থেকে চার ননদ তোমার ঘাড়ে চাপবে। সেটা তো আমি হতে দেব না। দাদা বৌদির মধ্যে এরকম ঝগড়া দেখে অমিতার চার ননদ সেখানে চলে আসে। দাদা, আমাদের কিছু দরকার নেই, আমরা চার বোন ঠিক গরমের মধ্যে থেকে যাব, কিন্তু তুই দয়া করে মাথা গরম করিস না দাদা, আর এরকম ভাবে বৌদির সঙ্গে ঝগড়া করিস না। আমি আজকে থেকে তোদের সাথে গরমে থাকবো রে, কেননা এরকম শ্বশুরের টাকায় আরাম আমার আর সহ্য হচ্ছে না। এই বলে অভি ঘর থেকে বেরিয়ে যায়। আর সে তার চার বোন এবং মায়ের সঙ্গে গরমের মধ্যেই ঘুমাতে শুরু করে। অন্যদিকে অভির বড়লোক বউ একা রাজরানীর মতো এসি চালিয়ে ঠান্ডা ঘরে ঘুমায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন খুব গরমে অমিতা সারাদিন এসি চালায়। এর ফলে হঠাৎ করে এসি থেকে একটা তার খুলে যায়, আর সেই তার থেকে গ্যাস লিক হতে শুরু করে, আর যেটা অমিতা বুঝতেও পারে না। আজকে আমি ঘরে একটা সেন্টেড মোমবাতি জ্বালিয়ে ঘুমাবো, যাতে আমার ঠান্ডা ঘরে খুব সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে আর আমি আরাম করে ঘুমাতে পারি। অমিতা যেমন ভাবা তেমনই কাজ। সে রাত্রিবেলা ঘরে সুগন্ধি মোমবাতি জ্বালায় আর এসি চালিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ে। কিন্তু এসির গ্যাস লিক হওয়ায় হঠাৎ করে অমিতার এসিতে আগুন লেগে যায়, আর সেখান থেকে অমিতার পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ আগুনের তাপে অমিতার ঘুম ভেঙে যায়, আর সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে শুরু করে।
প্লিজ কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমার ঘরে আগুন ধরে গেছে। অভি, শিলা, রিয়া, তোমরা কোথায় আছো, আমাকে বাঁচাও। অমিতার এমন চিৎকার শুনে সকলেরই ঘুম ভেঙে যায়, আর তারা বাইরে বেরিয়ে অমিতার ঘরে আগুন জ্বলতে দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি দাদা, তোর ঘরে আগুন লেগে গেছে। বৌদি তো ওই ঘরে একা ঘুমিয়েছিল, আমাদের এক্ষুনি বৌদিকে বাঁচাতে হবে। কিন্তু এই ঘর তো দাউ দাউ করে জ্বলছে, কি হবে এইবার? এই বলে তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই আগুন নিভতে চায় না। আর এই দেখে কোনো উপায় না পেয়ে অভিকে 4 বোন কম্বল নিয়ে সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তারা কোনো মতে নিজেদের বৌদিকে আগুন থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে, কিন্তু নিজেদের বৌদিকে বাঁচাতে গিয়ে 4 ননদের শরীরের কিছু অংশ পুড়ে যায়, আর তারা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে থাকে। অভি, এক্ষুনি ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ওরা আমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমি ওদের কিছু হতে দেব না। এই বলে অমিতা তার 4 ননদকে নিয়ে সামনে চিকিৎসা কেন্দ্রে চলে যায়, আর ডাক্তারবাবু কোনো মতে চিকিৎসা করে 4 বোনকে সুস্থ করে তোলে। দেখুন, আমি ওদেরকে সুস্থ করে দিয়েছি, কিন্তু ওদের গায়ে যেভাবে পোড়া আছে তাতে এই গরমে ওদের সবসময় এসিতে রাখতে হবে, তা নাহলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়। কিন্তু এই কথা শুনে সকলেই চুপ করে থাকে, কিন্তু অমিতা এবং অভি 4 জনকে নিয়ে বাড়িতে ফিরে প্রথমে ঘরবাড়ি সারিয়ে তোলে। অমিতা সেদিনই সিদ্ধান্ত নেয় সে তার 4 ননদকে সুস্থ করার জন্য একটা বড় এসি কিনে আনবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি খুব ভুল করে ফেলেছি। তোমরা যে এত ভালো মনের মানুষ আমি সত্যিই বুঝতে পারিনি, তাই আমি তোমাদেরকে আর গরমে কষ্ট পেতে দেব না। ঠিক আছে বৌদি, আমরা তো তোমার থেকে ছোট, তুমি আমাদের কাছে এভাবে ক্ষমা চাইবে না, আমরা কিচ্ছু মনে করিনি। এই শুনে অমিতা তার 4 ননদের জন্য নতুন এসি কিনে নিয়ে আসে, আর সেই এসি অমিতা তার ননদদের ঘরে লাগিয়ে দেয়। সেই সাথে অমিতা তার ননদদের সেবা যত্ন করে তাদেরকে সুস্থ করে তোলে, আর এভাবেই তারা গরমের মধ্যে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। রোহিত তার বাবার সঙ্গে সোনপুর নামক এক গ্রামে বাস করত। রোহিত ভীষণই অলস প্রকৃতির ছেলে ছিল। কলেজ পাশ করার পর তার বাবা তাকে চাকরির সন্ধান করতে বললেও চাকরি করার জন্য নিজেকে সে প্রস্তুত করতে পারে না। তার কোনো রকমেরই পরিশ্রম কিংবা খাটাখাটনি করতে ভালো লাগে না। সে সবসময় একেবারে বড় লোকেদের মতো বিলাসবহুল জীবনযাপন করতে চাইতো। একদিন রোহিত তার 2 বন্ধুর সঙ্গে চায়ের দোকানে চা খেতে যায়। কি রে, কোনো চাকরি পেলি? তোর তো কালকে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল, ইন্টারভিউ দিয়েছিস নাকি দিসনি? কালকে তো দেখলাম একটা মেয়ের সঙ্গে পার্কে ঘুরে বেড়াচ্ছিলি। হ্যাঁ রে, মেয়েটাকে পটিয়েছিলাম, দেখে মনে হচ্ছিল বড় লোক হবে, কিন্তু পরে জানলাম মেয়েটা গরিব, তাই নাম্বার ব্লক করে দিলাম। আর কি যেন বলছিলিস, ইন্টারভিউ, চাকরি? এসব তো আমি কিছুই করবো না, চাকরি করে চাকররা, আমি তো ডিরেক্ট বড় লোক হবো, আর আমার আন্ডারে চাকররা কাজ করবে, বুঝেছিস? ডিরেক্ট বড়লোক হবি মানে? বড়লোক হওয়ার জন্য তো পরিশ্রম করতে হয়, আর তুই যা অলস, তুই বড়লোক হবি কিভাবে? এখনো পর্যন্ত একটা চাকরি জোটাতে পারলি না, এমনকি প্রত্যেকদিন চা খেতে এসে তো আমাদের টাকায় চা খাস। আরে পরিশ্রম করে কি হবে? পরিশ্রম তো গাধারাও করে, গাধারা কি কখনো বড়লোক হতে পেরেছে? তাই আমি পরিশ্রম না করেই বড়লোক হয়ে দেখাবো। আর আমার প্ল্যান হচ্ছে কোনো বড়লোক বাবার একমাত্র মেয়েকে ফাঁসানো, শ্বশুরবাড়ির টাকায় সারা জীবন একেবারে মস্তিতে কেটে যাবে। তোর দ্বারা কিচ্ছু হবে না, সারা জীবন শুধু বড় বড় ডায়লগ মারতেই থেকে যাবি। তুই কোনো কাজ করিস না, চাকরি করিস না, তোকে বিয়ে কে করবে? হ্যাঁ, কোনো ভিক্ষুক নিজের মেয়ের সঙ্গে তোর বিয়ে দিতে চাইবে না, বুঝেছিস? নিজের বন্ধুদের মুখে এমন কথা শুনে রোহিতের খুবই রাগ হয়, তাই রোহিত মনে মনে জেদ ধরে সে এবার বড়লোক মেয়েকে বিয়ে করে তার বন্ধুদেরকে বড়লোক হয়ে দেখাবে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন রোহিতের বাবা রোহিতকে শহরের এক বড় কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পাঠায়, কিন্তু ইন্টারভিউ দেওয়ার পর রোহিত সেই চাকরিটা পায় না। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই বড় কোম্পানির একমাত্র মেয়ে প্রিয়াঙ্কাকে রোহিত দেখতে পায়। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই রোহিত তাড়াতাড়ি করে প্রিয়াঙ্কার কাছে আসে। হ্যালো, তুমি এই কোম্পানির মালিকের মেয়ে তাই না? কি যেন তোমার নাম? হ্যাঁ, প্রিয়াঙ্কা। বাবা, আমার নামও জেনে গেলে? হ্যাঁ, আমি এই কোম্পানির মালিকের মেয়ে, একমাত্র মেয়ে। কিন্তু কেন, আমার ব্যাপারে জেনে তুমি কি করবে? না না, আসলে আমার বাবারও এরকম একটা বড় কোম্পানি আছে, আর আমিও আমার বাবার একমাত্র ছেলে। তোমার বাবার বড় কোম্পানি আছে, তাহলে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো কেন? তোমাকে দেখে তো তাই মনে হচ্ছে তুমি এখানে ইন্টারভিউ দিতেই এসেছো। হ্যাঁ, আসলে আমার বাবা চাই আমি আমার বিজনেস সামলানোর আগে অন্য কোনো একটা জায়গায় চাকরি করে দেখাই। বাবার সামনে নিজেকে যোগ্য প্রমাণিত করার জন্য আমি চাকরি খুঁজছি। আসলে জানোই তো, বাবারা তো এরকমই হয়। হ্যাঁ, একদম একদম, বাবারা মনে করে ছেলে মেয়েরা কিছু করতেই পারে না। এনিওয়ে, নাইস টু মিট ইউ। আচ্ছা, তুমি যদি কিছু মাইন্ড না করো তাহলে কি আমরা একসঙ্গে কফি খেতে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারি, চলো তাহলে যাওয়া যাক।
এভাবেই রোহিত প্রিয়াঙ্কাকে অনেক বড় মিথ্যা কথা বলে তাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। রোহিত প্রিয়াঙ্কাকে নিয়ে কফি শপে যায় এবং সেখানে গিয়ে দুজনে কফি খেতে খেতে বিভিন্ন রকমের গল্প গুজব করতে থাকে। তাদের কফি খাওয়া হয়ে গেলে রোহিত দেখতে পায় একজন ওয়েটার বিল নিয়ে তাদের টেবিলের দিকেই আসছে। এই দেখে রোহিত খুবই ভয় পেয়ে যায়। ওরে বাবা, এবার তো বিল দিতে হবে মনে হচ্ছে। কফি খাওয়ার কথা বলেছি আর এই বড়লোক বাবার মেয়ে এত বড় কফি শপে নিয়ে চলে এসেছে। পকেটে তো মাত্র 50 টাকা পড়ে আছে। না না, আমাকে কিছু একটা করতে হবে। কি হলো, তুমি কি ভাবছো? আমি একা একা বকেই যাচ্ছি, তুমি কোনো রিপ্লাই করছো না যে? না না, আসলে আমি একটু ওয়াশরুমে যাবো। এক্সকিউজ মি প্লিজ, আমি এখনই আসছি। এই বলে রোহিত ওয়াশরুমে যাওয়ার নাম করে সেখান থেকে কেটে পড়ে। সে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে দেখতে থাকে। আর তখনই সেখানে ওয়েটার এসে প্রিয়াঙ্কার সামনে টেবিলের উপর বিল রেখে দেয়। বিল দেখা মাত্রই প্রিয়াঙ্কা সঙ্গে সঙ্গে বিলটা পে করে দেয়। আর সেই সাথে ওয়েটারকেও টিপ হিসেবে কিছু টাকা দেয়। বিল দেওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার সেখানে রোহিত চলে আসে। আচ্ছা প্রিয়াঙ্কা, এবার বোধহয় আমাদের এখান থেকে যাওয়া উচিত। আসলে বাবা বারবার ফোন করছে, বাবার সঙ্গে একটা মিটিং এ যেতে হবে। এই যে ওয়েটার, বিলটা নিয়ে আসবে প্লিজ। আরে আরে, আমি বিল দিয়ে দিয়েছি, চলো এবার তাহলে যাওয়া যাক। এ বাবা, তুমি বিল দিতে গেলে কেন? ইস, আমি বোধহয় ওয়াশরুমে গিয়ে ভুল করলাম। ওকে ছাড়ো, কি আর করা যাবে। নেক্সট টাইম কিন্তু আমি বিল পে করবো। ওকে, কি নেক্সট টাইম আমার সঙ্গে দেখা হবে তো? হ্যাঁ নিশ্চয়ই হবে, তুমি চাইলেই হবে। এই নাও আমার ফোন নাম্বার, যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমাকে ফোন করতে পারো। প্রিয়াঙ্কার ফোন নাম্বার দেখে রোহিত মনে মনে ভীষণ আনন্দ পায়। সে এতক্ষণ ধরে এটার জন্যই অপেক্ষা করছিল। ফোন নাম্বারটা নিয়ে সে প্রিয়াঙ্কাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। শহর থেকে গ্রামে ফেরার জন্য রোহিত বাসে উঠে পড়ে। বাসে উঠে রোহিত যে সিটে বসেছিল সেই সিটের পাশের সিটটা খালি ছিল। এই যে হ্যালো, একটু শিফট করবে প্লিজ, আমি এখানে বসবো। কিছু মনে করবে না, আমি তোমাকে কথাটা জিজ্ঞাসা করছি বলে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই রেগে আছো। তোমার সঙ্গে কি কিছু হয়েছে? হয়েছে মানে? আজকে এমন একটা জিনিস ঘটেছে যেটা আমার সঙ্গে এর আগে কখনো হয়নি। আমি জীবনে ভাবিনি আমাকে কোনোদিনও পাবলিক বাসে উঠতে হবে। আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমার পছন্দের 2 কোটি টাকার গাড়ি নিয়ে আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু গাড়িটা এমন একটা জায়গায় খারাপ হলো, অন্য কোনো প্রাইভেট গাড়ি না পেয়ে আমাকে শেষ পর্যন্ত বাসে উঠতে হলো। এই শুনে রোহিত মনে মনে ভীষণ অবাক হয়। ওরে বাবা, 2 কোটি টাকার গাড়ি! তার মানে এই মেয়েটা তো বিশাল বড় লোক। কি ব্যাপার, আজকে আমার সব বড় লোক মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে যে। খুব তাড়াতাড়ি আমার মনের ইচ্ছে পূরণ হবে। এত রাগ হচ্ছে আমার, কি বলবো। এই বাসটাতে তো আবার এসিও নেই, খুব গরম লাগছে। উফ, আমি কি বিপদে পড়লাম। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি উইন্ডো সিটে এসে বসো, তাহলে হয়তো তোমার একটু ভালো লাগবে। আসলে আমারও বাসে ওঠার অভ্যাস নেই তো, সেই জন্যই আমি বাসে উঠলে উইন্ডো সিটের ধারেই বসি। অ্যাকচুয়ালি আমি নিজে সবসময় নিজের গাড়ি করে ট্রাভেল করি। তুমি গাড়ি করে ট্রাভেল করো, তাহলে তুমি আজকে বাসে উঠেছো কেন? তোমারও কি গাড়ি খারাপ হয়ে গেছে? না না, আমার গাড়ি খারাপ হয়নি। আসলে আমার ড্রাইভারের মেয়ে শরীর খুব অসুস্থ, হসপিটালে অ্যাডমিট। তাই খবর পাওয়া মাত্রই আমি হসপিটালে যেতে বললাম। এখান থেকে তো আর অন্য কোনো গাড়ি পাওয়া যাবে না, সেই জন্য আমি ওকে আমার গাড়িটা নিয়ে যেতে বললাম। তাই আমি বাসে উঠে গেলাম। রোহিতের মুখে এমন কথা শুনে পিঙ্কি খুবই ইমপ্রেস হয়। সে মনে করে রোহিত খুবই ভালো মানুষ। পিঙ্কি এতদিন পর্যন্ত এমনই একজন ভালো মানুষের সন্ধানে ছিল। রোহিতকে আরো বেশি করে জানার জন্য পিঙ্কি রোহিতের সঙ্গে বিভিন্ন কথা বলতে থাকে। রোহিত পিঙ্কিকেও একইভাবে নিজের এবং নিজের পরিবারের ব্যাপারে মিথ্যা কথা বলে। পিঙ্কি মনে করে রোহিতও নিশ্চয়ই বড়লোক ঘরেরই ছেলে হবে, তাই সে খুব সহজেই রোহিতের জালে ফেসে যায়। রোহিত খুবই চালাকি করে পিঙ্কির কাছ থেকে তার ফোন নাম্বারটাও নিয়ে নেয়। বাড়িতে যাওয়ার পর রোহিতকে খুবই খুশি দেখে তার বাবা কমল বাবু মনে করে তার ছেলে নিশ্চয়ই চাকরিটা পেয়ে গেছে। কিরে, তোকে দেখে এত খুশি মনে হচ্ছে, তুই কি চাকরিটা পেয়ে গেছিস নাকি? না না বাবা, আমি চাকরি পাওয়ার থেকে বড় 2টো জিনিস পেয়েছি। তুমি দেখবে আমি এবার খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আমার আর চাকরি পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোর দ্বারা কিন্তু কিছুই হবে না, শুধু বাতলাবাজি করা ছাড়া তুই আর কোনো কিছুই পারিস না। 1 মাসের মধ্যে কোনো চাকরি না পেলে আমি তোকে ঘর থেকে বের করে দেবো বলে দিলাম। রোহিত তার বাবার কথাই কোনো রকমের পাত্তা না দিয়েই নিজের রুমে চলে যায়। আর সে সবার প্রথমে প্রিয়াঙ্কাকে ফোন করে। হ্যালো প্রিয়াঙ্কা, চিনতে পারছো নিশ্চয়ই? আসলে বাড়ি আসার পর জানি না আমার কি হয়েছে, শুধু তোমার কথাই মনে পড়ছে, তাই আমি তোমাকে ফোন করলাম। তোমার কোনো অসুবিধা নেই তো? না না, আমার কোনো অসুবিধা নেই। আসলে আমারও না বাড়িতে আসার পর তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি যে আমাকে ফোন করেছো আমি খুব খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ফোনই করবে না।
এরকম ভাবে বেশ কিছুক্ষণ প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলার পর রোহিত আবার পিঙ্কিকে ফোন করে। সে পিঙ্কিকেও একইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তার মন ভোলানোর চেষ্টা করতে থাকে। রোহিত খুবই ভালো মতোই বুঝতে পারে প্রিয়াঙ্কা এবং পিঙ্কিকে বোকা বানানো তার পক্ষে খুবই সহজ। আর যেহেতু রোহিত দেখতে ভীষণই হ্যান্ডসাম ছিল, তাই আগে থেকে অনেক মেয়ে সবসময় তার পেছনে পাগলের মতো ঘুরে বেড়াতো। আর ঠিক একই কারণে প্রিয়াঙ্কা এবং পিঙ্কিও রোহিতকে পছন্দ করে ফেলেছিল। এভাবেই দেখতে দেখতে 1 মাস কাটে। এরই মধ্যে একদিন রোহিতের বাবা তার কাছে এসে বলে, আমি জানি তোর দ্বারা জীবনে কোনো কিচ্ছু হবে না, সেই জন্য আমাকে একটা ব্যবস্থা করতে হবে। আমি আমার বন্ধুর মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। লিপিকে বিয়ে করলে আমার বন্ধু তোকে 10 লক্ষ টাকা দেবে, সেই সাথে তোর ফ্যাক্টরির অর্ধেক অংশ তোর নামে করে দেবে। এই শুনে রোহিত প্রচন্ড পরিমাণে খুশি হয়। সে লিপিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ওরে বাবা, মনে হচ্ছে যেন আমার লটারি লেগেছে। লিপিকে বিয়ে করবো বলে তো দিলাম, কিন্তু ওদিকে যে প্রিয়াঙ্কা আর পিঙ্কি আমার জন্য পাগল হয়ে আছে। আমি তো ভেবেছিলাম ওদের দুজনের মধ্যে কাউকে বিয়ে করলেই আমি বড়লোক হয়ে যাব। আচ্ছা, আমি যদি একজনকে বিয়ে না করে 3 জনকেই যদি বিয়ে করি, তাহলে তো আমি অনেক বড়লোক হয়ে যাব। এরকমই ভাবনা চিন্তা করতে করতে রোহিত মনে মনে ঠিক করে ফেলে সে বিয়ে করলে তাদের 3 জনকেই বিয়ে করবে। কয়েকদিনের মধ্যেই লিপিকে বিয়ে করার পর রোহিত যৌতুকে পাওয়া 10 লক্ষ টাকা নিয়ে শহরে চলে যায়। লিপি মনে করেছিল শহরের কোনো ব্যবসা করার জন্য রোহিত টাকাটা নিয়ে গেছে। অন্যদিকে শহরে গিয়ে সে প্রিয়াঙ্কা এবং পিঙ্কি দুজনকেই বিয়ে করে তাদেরকে আলাদা আলাদা ফ্ল্যাটে রেখে দেয়। দেখো প্রিয়াঙ্কা, এখনই তুমি আমাদের ব্যাপারে কিন্তু কাউকে কিছু বলবে না। আগে আমি নিজের একটা বড় ব্যবসা দাঁড় করাতে চাই, আর আমি চাই তখনই তুমি আমাদের সম্পর্কের ব্যাপারে সবাইকে বলবে। প্রিয়াঙ্কা খুব সহজেই রোহিতের কথা বিশ্বাস করে নেয়। অন্যদিকে পিঙ্কিকেও সে একই কথা বলে। তাদের দুজনের কাছে বেশ কিছুদিন করে সময় কাটিয়ে রোহিত নতুন ব্যবসা করার নাম করে প্রিয়াঙ্কা এবং পিঙ্কি দুজনের কাছ থেকে 10 লক্ষ করে টাকা নিয়ে গ্রামে ফিরে যায়। রোহিতের কাছে অত টাকা দেখে লিপি ভীষণ পরিমাণে অবাক হয়। রোহিত, তুমি এত টাকা কোথায় পেলে? আরে তোমাকে বললাম না, শহরে আমি একটা নতুন ব্যবসা শুরু করব। ওই ব্যবসাটা আমি শুরু করছি, আর ওখান থেকেই আমি এই টাকাটা পেলাম। রোহিতের এই কথা শুনে লিপির কেমন যেন খটকা লাগে। মাত্র 1 মাসের মধ্যে ব্যবসা শুরু করে রোহিত কিভাবে এত টাকা বাড়িতে নিয়ে এলো, এই নিয়েই লিপি রোহিতের উপর সন্দেহ করতে থাকে। কিছুদিন গ্রামে লিপির সঙ্গে থাকার পর রোহিত আবার শহরে চলে যায়। শহরে সে প্রথমে প্রিয়াঙ্কার কাছে যায়। রোহিত, তুমি আমাকে একা ফেলে রেখে সব সময় গ্রামে চলে যাচ্ছ। আমার এখানে একা একা থাকতে ভালো লাগছে না। তুমি আমাকে গ্রামে নিয়ে চলো, ওখানে তোমার বাবা আছে তো। না না, তুমি কি পাগল? আমি তো আগেই বলেছি আমি নিজের একটা ব্যবসা শুরু করব, ব্যবসাটা বড় করব, তারপরে বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে বলবো। এখন আমি বাড়িতে জানাতে পারবো না। বারবার একই কথা শুনে শুনে প্রিয়াঙ্কার রোহিতকে কেমন যেন সন্দেহ হয়। অন্যদিকে পিঙ্কিও গ্রামে যেতে চাইলে রোহিত পিঙ্কিকেও একই কথা বলে। এরকম ভাবেই প্রায় 6 মাস কাটে। রোহিত এখন অনেক বড় লোক হয়ে যায়। সে প্রিয়াঙ্কা এবং পিঙ্কির কাছ থেকে অনেক অনেক টাকা হাতিয়ে নিজের জন্য বাড়ি গাড়ি সবকিছুই করে ফেলে। এখন সে চা খেতে গেলেও তার দামি গাড়ি নিয়ে চা খেতে চায়। এই দেখে তার বন্ধুরাও অবাক হয়ে যায়। এরকম ভাবে আরো কয়েকদিন কাটে। একদিন প্রিয়াঙ্কা রোহিতকে বলে, আচ্ছা রোহিত, বলছি আমি কিন্তু আমার বার্থডেতে আমার 2টো বন্ধুকে ইনভাইট করেছি। ওরা দুজনই আমার ছোটবেলার বন্ধু। একজন শহরে থাকে আর একজন গ্রামে থাকে। ওরা এখানে আসবে, তোমার কোনো প্রবলেম নেই তো? আরে না না, আমার কোনো প্রবলেম নেই। তুমি তোমার বন্ধুকে ইনভাইট করবে, এতে আমার প্রবলেম হতে যাবে কেন? আসলে পিঙ্কি এবং লিপি ছিল প্রিয়াঙ্কার ছোটবেলার বন্ধু। লিপি গ্রামের মেয়ে হলেও সে শহরে থেকেই পড়াশোনা করেছিল, আর পিঙ্কি তো ছোটবেলা থেকে শহরেই থাকতো। স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন পর্যন্ত তারা 3 বন্ধু একসঙ্গেই ছিল। দেখতে দেখতে 2-1 দিন কাটে। প্রিয়াঙ্কার জন্মদিনে পিঙ্কি এবং লিপি দুজনেই আসে। প্রিয়াঙ্কা তার ছোটবেলার বন্ধুদেরকে দেখে খুবই খুশি হয়। আচ্ছা জানিস, আমি তোদেরকে একটা কথা বলিনি। আসলে আমি না বিয়ে করেছি, কিন্তু একটা কারণের জন্য আমি এখনো এটা কাউকে বলতে পারিনি। আজকে আমি আমার বরের সঙ্গে তোদেরকে আলাপ করাবো। ও মাই গড, আমরা দুজনেও তো বিয়ে করেছি। লিপি বিয়ে করেছে এটা আমাকে আজকেই বললো, আর আমিও কাউকে কিছু বলিনি। কোথায় তোর বরকে ডাক একবার। রোহিত, একবার এখানে এসো তো তাড়াতাড়ি, আমার বন্ধুরা তোমার সঙ্গে দেখা করবে। রোহিতের নাম শুনে পিঙ্কি এবং লিপির মনে কেমন যেন খটকা লাগে। আর রোহিত যখন তাদের সামনে এসে দাঁড়ায়, পিঙ্কি এবং লিপি প্রচন্ড পরিমাণে অবাক হয়। রোহিত তাদেরকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে একেবারে আকাশ থেকে পড়ে। এটা তোর বর কি করে হলো? এটা তো আমার বর। রোহিত, তুমি এখানে কি করছো? রোহিত তো আমারও বর। তার মানে রোহিত, তুমি একসঙ্গে 3টে মেয়েকে বিয়ে করেছো? তুমি এভাবে আমাদের 3 জনকে ধোকা দিলে। কেন করেছো তুমি এগুলো, বলো?
ছি 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 রোহিত, আমি তোমাকে খুবই ভালো মনে করেছিলাম। তুমি এগুলো শুধুমাত্র টাকার জন্য করেছো তাই না? সেই জন্য কিছুদিন পর পর শুধু আমাদের কাছ থেকে তুমি টাকা চাইতে, তোমার লজ্জা করলো না? এই বলে প্রিয়াঙ্কা ঠাস করে রোহিতের গালে একটা চড় মারে। এই দেখে পিঙ্কি এবং লিপিও এক এক করে রোহিতের গালে চড় বসিয়ে দেয়। তারা তিনজনে মিলে রোহিতকে খুবই মারধরও করে। রোহিত বারে বারে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তিন বন্ধু কিছুতেই রোহিতকে ক্ষমা করতে পারে না। তারা শেষ পর্যন্ত রোহিতকে পুলিশের হাতে তুলে দেয়। তিনজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিয়ে করার জন্য জেলের মধ্যে বসে বসে রোহিত এখন শুধুই আফসোস করতে থাকে।